শুরুটা করলাম, আগানোর দায়িত্ব আপনাদের। কারণ মানুষের বয়স এবং এনার্জির একটা সীমা রেখা আছে আমাদের। আমি আর কতটুকু পারবো। আমি চাচ্ছি আপনাদের ভিতর থেকেই আপনারা উঠে আসেন, আমরা সম্মিলিতভাবে উঠে আসি। কেউ কেউ একটু বেশি আগ বাড়িয়ে আসেন। ধরেন আপনার বাবা বা আমার বাবা 10 তলা একটা ইমারত গড়াবেন, 2 তলা বা 3 তলা পর্যন্ত করে গেছেন। করে যাওয়ার পর উনি বিগত হয়ে গেছেন বা চলে গেছেন। আপনি যদি সুসন্তান হয়ে থাকেন তাহলে ওই ভিতের পরে আরও 1 তলা 2 তলা 3 তলা 4 তলা করে কিন্তু 10 তলা পর্যন্ত আপনি যেতে পারবেন বা পারা উচিত, কারণ আপনার ভিত করে দিয়ে গেছেন বাবা। কিন্তু সেই যোগ্য সন্তানরা কোথায়? অধিকাংশই ওইটারে বিক্রি দিয়ে দেয়, নষ্ট করে ফেলায়, বা ওইভাবে কোনো মতো চুন কাজও করায় না, ওইভাবে পড়ে থাকে। এরকমই আমরা দেখি। আমাদের অবস্থাটা হয়েছে তাই। আমার ভিত রচনা দিয়ে করে দিয়ে গেছেন আমার জনক, আমরা তারপরে আর কিছুই করি নাই। এটা আমাদের ব্যর্থতা এবং আমাদের পাপ। শুধু ব্যর্থতা নয়, আমাদের পাপ। আমরা এটাকে ভাঙিয়ে জীবনের পেশা হিসেবে নিয়েছি, কিন্তু প্যাথিকে কিছু দেই নাই, গুরুকে কিছু দেই নাই, জনককে কিছু দেই নাই। এটা একটা পাপ। এই পাপের সাথে যুক্ত হয়েছে আরও কিছু পাপ। যে উপদেশগুলো উনি দিয়ে গেছেন তার শুধু ব্যত্যয় ঘটাই নাই, বিরোধিতা করি আমরা। আপনারা জানেন হ্যানিম্যান অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। জীবনের পরে কত নির্যাতন গেছেন, তারপরে কোনো সময় রাগ হন নাই, ক্ষোভ প্রকাশ করেন নাই। ক্ষোভ এক জায়গায় প্রকাশ করেছেন, অপহোমিওপ্যাথির বিরুদ্ধে। এবং সেখানে সে একটা বড় করে গালিগালাজ দিয়েছেন, যেটা সাধারণভাবে কোনো মানুষ উচ্চারণ করতেও কষ্ট হয়। তার মানে কতটা, কারণ নিজের সৃষ্টি যখন অপব্যবহার হয় তখন সে ব্রেনের পরে একটা আঘাত আসে। তাহলে আমরা দেখেন সেই পাপটাও করছি। আজকের হোমিওপ্যাথির চেম্বারের দিকে তাকালে দুঃখ লাগে। হোমিওপ্যাথি ওষুধ খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় কোম্পানির প্যাটেন্ট ওষুধ। এইটাই একটা পাপ। এত বড় সুন্দর সায়েন্স, এত বড় রিয়াল সায়েন্স, এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি এবং সেই অনুযায়ী চলি, তাহলে আমরা হোমিওপ্যাথির আরও আগে উঠে যেতাম। ডোন্ট মাইন্ড, আমিও আপনাদের পরিবারভুক্ত। হোমিওপ্যাথি পড়েছে আজকের উচ্ছিষ্টদের হাতে অধিকাংশ জায়গায়। এইটা উচিত নয়। হোমিওপ্যাথি যে রিয়াল সায়েন্স, সায়েন্সের সায়েন্স, সকল বিজ্ঞানের বিজ্ঞান। ওই কী রোগ হয়েছে, হঠাৎ আইছে, লাল হয়ে গেছে, তাহলে বেলেডোনা। কিন্তু বেলেডোনার গভীরে আমরা প্রবেশ করতে পারি নাই। সেটা প্রবেশ না করার মূল কারণ হলো আমাদের চিন্তাভাবনার দূরদর্শিতার অভাব। যদি থেকেও থাকে সেটা না খাটানো। হোমিওপ্যাথিকে সংশোধন করতে হলে নতুন একজাক মানুষকে উঠে আসতে হবে, পরিবর্তন করতে হবে। আমাদের আর কোয়ান্টিটির দরকার নেই, কোয়ান্টিটির দরকার নেই। আজকের হোমিওপ্যাথি ঘরে ঘরে মানুষ জানে যে হোমিওপ্যাথি একটা চিকিৎসা বিজ্ঞান, এখানে ভালো হয়, এখানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এখানে অমুক নেই, অনেক কিছু জানে তারা। ভুলও জানে, সঠিকও জানে, কিন্তু কোয়ালিটি কই? এই তরি বেয়ে যাবে কে? সেই মাঝি মাল্লা কই? সেই শক্ত হাতে হাল ধরার মাঝি মাল্লা না হলে আপনাদের তরি খুব সামনে ডুবে যাবে। ধরেই নিতে পারেন ডুবে যাবে। যে প্যাথি শুরু হয়েছে দেশে, আজকের 100 ফার্মেসি আপনি ঘুরে আসেন, একটা রিয়াল হোমিওপ্যাথি ফার্মেসি পাওয়া যাবে না। 99টাই দূষণীয়, সব প্যাটেন্ট ঔষধ আমার কাছে। সেই মূল হোমিওপ্যাথি নাই। যদি 2-1 থেকে থাকেন, সেখানেও জ্ঞানের স্বল্পতা, আমারও স্বল্পতা। আমি কিন্তু স্বীকার করি না যে আমি হোমিওপ্যাথির, কারণ আমি কিন্তু এইসের বৃত্তের ভিতরে। সেখান থেকে বেরিয়ে আসা বা বের করে আনাটাই ছিল আমার টার্গেট, এবং সেটা আমার আজকের থেকে নয়, আমার চাকরি জীবনের প্রথম। আমি চাই আপনারাও সেটা হন। যে হাটে বসবেন, যে শহরে বসবেন, সেখানে আপনার একজন উল্লেখযোগ্য হতে হবে। শ্রেষ্ঠত্বের জায়গায় আসতে হবে, ভেঙে আসতে হবে। নাহলে কি সৃষ্টি হলো? আমি যদি সেই 10 জনের মতো গড়ে মিলে হয়ে গেলাম, তাহলে নতুন সৃষ্টি কী হলো? তা আমার এখানে যে ক্রিম, আমি ক্রিম ছাড়া চলে না। আমি কোয়ালিটি বুঝি, কোয়ালিটি চিনি আমি। আপনারা এখানে যারা আছেন সবাই কোয়ালিটিপূর্ণ। যাদের কোয়ালিটি নেই, যারা প্রকৃত এসে নেই, তারা আমার সংস্পর্শে নেই। এদের আমার কাছে স্থানই নেই এদের। যাই হোক, আপনাদের কাছে কি আমি এই দাবিটা করতে পারি যে আপনারা সুন্দর পথে আসেন, প্রকৃত পথে আসেন, বিজ্ঞানের পথে আসেন? আমরা সেই যার নাই কোনো গতি সেই করে হোমিওপ্যাথি, এই কথাটাকে মুছে দিয়ে আমরা স্লোগান হবে, যে রোগীর নাই কোনো গতি তারে আমরা দেব হোমিওপ্যাথি। এবং সেটা যে দেয়া সম্ভব, এটা দেয়া সম্ভব। এরা হয়তো আপনারা নিজেরাও অনেকে প্র্যাকটিস করেন, দেখেছেন যে কি করে হয়, এটা কি করে সম্ভব হলো। এই আমার চেম্বারে যারা বসে, নিয়মিত বসে, তারা দেখেছেন অসংখ্য, যেটা হবার না সেই জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা তো এইটার জন্য চাচ্ছি। একটা রোগী বিয়ে করে 5-7-10 বছরের ভিতরে বাচ্চা হচ্ছে না, ডাক্তার ওই কপি সেই করে করে ল্যাপ্রোস্কোপি, লাস্টে টেস্ট টিউব ব্যাপী। আর সেইখানে হোমিওপ্যাথির এই পানির ফোঁটা, জাকির ঔষধ, সে কনসেপ্ট করে দিচ্ছে। এর 2 মাস আগে যে আমাদের তালার থেকে যে দম্পতিরা আসলো, দুজনেই সিফিলিস আক্রান্ত, কঠিন সিফিলিস আক্রান্ত, বাচ্চা হবার কোনো নমুনাই নেই। সেটা হোমিওপ্যাথি প্রথম না সেকেন্ড ডোজে কনসেপ্ট করেছে। অথচ এই সমস্ত রোগীগুলো অ্যালোপ্যাথির কাছে যেন যায়, মহিলা বিশেষজ্ঞের কাছে যায়, তাদের কত প্রকার নির্যাতন করার। প্রথম হলো টেস্ট নির্যাতন, প্যাথোলজি নির্যাতন। আমাদের কাছে সেটা নেই।
আমাদের ব্রেনটাই একটা আল্ট্রাসাউন্ড মেশিন, আমাদের ব্রেনগুলো নিয়ে একটা ইসিজি মেশিন। এবং ডাক্তারদেরও হওয়া উচিত, অ্যালোপ্যাথিক ডাক্তারদের আমাদের চেয়ে আরও ব্রেনই, প্রথম শ্রেণীর ব্রেনগুলো ওখানে চলে যায়, কিন্তু তাদের অস্ত্র এবং নীতি দুটো জায়গার থেকে তারা পিছিয়ে। সেই নীতিটাই আমার হ্যানিম্যান নীতিবদ্ধ করে গেছেন আমার হোমিওপ্যাথিকে। হোমিওপ্যাথি অর্গানন অফ মেডিসিন অ্যান্ড ফিলোসফি। তাহলে আমরা যদি নীতির ভিতরেই থাকি তাহলে আমাদের সব নীতি এক হওয়া উচিত, কারণ আমাদের একটা সংবিধান আছে। যারা মুসলিম তাদের একটা সংবিধান আছে, যারা হিন্দু তাদের একটা সংবিধান আছে। সংবিধানের বাইরে গেলে সেটা তো আর ধর্ম থাকে না। তাহলে আমাদের যেহেতু হোমিওপ্যাথির একটা ধর্ম আছে, আমরা কেন সেই ধর্ম ফেলে আমরা বিচ্যুত হচ্ছি? কি কারণে হচ্ছি? যখনই ধর্ম থেকে বিচ্যুত হবেন তখনই আপনি পাপী, তখনই আমি পাপী। যে গুরু আমাদের জন্য এত কিছু করে গেলেন, তারপর চিন্তা করছেন আমি যে সত্যের সন্ধান পেয়েছি সেখান থেকে আমি বিচ্যুত হব না। তাহলে আমরা বিচ্যুত হচ্ছি কেন? বিচ্যুত হচ্ছি মূলত আমার জ্ঞানের স্বল্পতার জন্য। হোমিওপ্যাথির যে মূল সায়েন্স, যে বিজ্ঞান, যে মজা, যে স্বাদ, সেইটা আমরা নিতে পারি নাই। যদি আপনারা ক্রমান্বয়ে উঠে আসেন, আমরা কজন, আমি তো একদিন রিটায়ার করবো, আমার চেয়ারটা খালি হবে, ওখানে যদি আপনারা একজন ঢুকে যান যোগ্যতা নিয়ে, তাহলে আস্তে আস্তে আমরা কোয়ালিটি তৈরি করতে পারবো। তাহলে আমাদের কোয়ান্টিটির দরকার নেই, আমাদের এখন দরকার কোয়ালিটি। আমি মনে করি হোমিওপ্যাথির এখন স্বর্ণালী যুগ, কিন্তু এই স্বর্ণালী যুগকে যদি ধরে রাখতে হয় তাহলে আপনাদের বেরিয়ে আসতে হবে, আপনাদের উঠে আসতে হবে, কোয়ালিটি নিয়ে আসতে হবে, কোয়ান্টিটি দিয়ে নয়। তার মানে সংখ্যা তত্ত্ব দিয়ে আর নয়, আমরা অসংখ্য সংখ্যা এখন, কিন্তু এই মিছিল, এই জোয়ার আমাদের ধরে রাখতে হলে এখন কোয়ালিটি তৈরি করতেই হবে, নাহলে কিন্তু এই জোয়ারে হারিয়ে যাবে আমাদের হোমিওপ্যাথি। কারণ হোমিওপ্যাথি টোটাল বিশ্বের অনেক জায়গা থেকে আস্তে আস্তে এই হয়ে যাচ্ছে শুধুমাত্র এই প্যাটেন্টের কারণে, কোম্পানির কারণের জন্য। এই আরেকটা দাবি করব আমি, আমরা যদি নিজেরাই না জাগি, আমরা যদি নিজেরাই না উঠি, কেউ আমাদের তুলে দিয়ে যাবে না। আমরা হোমিওপ্যাথি ডাক্তারি পাশ করার পরেই ওই যখন ভর্তি হয় তখনই চিন্তা করে যে ফার্মেসির নাম দেবো কি। ঠিক আছে, ওই একটা গান আছে না, আমি নাম দেবো কি ভাবি শুধু তাই, হ্যাঁ, ও মেয়ের নাম দেবো কি ভাবি শুধু তাই। আমাদের ওই হোমিওপ্যাথিতে ভর্তি হওয়ার সাথে সাথে চেম্বারের নাম দেবো ঠিক করে রাখি। এর ভিতরে যারা একটু ধার্মিক করণ আছে তারা লাগছে আল্লাহর দান হোমিও হল। ঠিক আছে, আছে বাংলাদেশ অসংখ্য আছে। তারপরে মায়ের নামে, দাদির নামে, নিজের নামে, এমনকি ওই যারে হারিয়ে ফেলেছে স্কুল জীবনে তার নামে। এগুলো কেন হবে? কিসের ফার্মেসি? আপনি কি ফার্মেসি ম্যান? ফার্মেসি ম্যান হলে কেন হোমিওপ্যাথি পড়তে আসলেন 5 বছরের জন্য? আজকের একটা অ্যালোপ্যাথির ডাক্তার 5 বছর পড়ছে, আমরাও পড়ছি, তারাও যে সাবজেক্ট পড়ছে আমরাও সেই সাবজেক্ট পড়ছি, শুধু মেডিসিনটা আলাদা। তাহলে আমাদের দুর্বলতা দেখেন কোন জায়গা থেকে আমরা শুরু করি। আমরা করি কি, পাশ টাস করে যে এবার যাই একটা ফার্মেসির নাম দেই, বোন নামে, মায়ের নামে, দাদির নামে, প্রেমিকার নামে, অমুকের নামে, বিভিন্ন প্রকার। কিসের জন্য? আমি তো ফার্মেসি ম্যান নয়, আমি ডাক্তার, ফিজিশিয়ান। আপনার নামে আমার নামে চলতে অসুবিধাটা কি? অ্যালোপ্যাথির ডাক্তাররা বিবিএস পাস করে দেয়নি, তার মায়ের নামে বা প্রেমিকের নামে বা অন্য কেউ নামে, দাদির নামে দেয় কেউ? তারা তার নিজেদের নামে চালায়। এখান থেকে উঠে আসতে হবে। আমরা আদৌ ফার্মেসি ম্যান নয়, কথাটা মনে রাখবেন, আমরা আদৌ ফার্মেসি ম্যান নয়। সবচেয়ে ঘটনা হলো আমরা যে ফার্মেসিতে যে মেডিকেলের কতগুলো লোগো আছে ব্যবহার করি, এখানেও আমাদের জানাশোনার অভাব আছে। আজকে দেখেন, আমরা গাছ, বড় কোনো গাছের কথা বললেই বট গাছের কথা আসে। বট বৃক্ষ বিশাল গাছ, তার বিচিটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। বট গাছের নিচে কোনোদিন বট গাছের চারা হইতে দেখেছেন? কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বটের বিচি পড়ে, কোনোদিন হয়েছে? একটা প্রসেস তার মাধ্যমে হয়। তার মানে পাখি ওই ফল খাবে, তার পাকস্থলীর একটা নির্দিষ্ট তাপমাত্রা এসে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য তার একটা পরিবেশ দরকার। ওই পাখি যে কোনো ছাদে, কোনো গাছে যখন মলত্যাগ করবে সেইখান থেকে হবে একটা প্রসেসের মাধ্যমে। এটা যদি হতে পারে তাহলে আমার হোমিওপ্যাথি ভেষজ বা হোমিওপ্যাথি ঔষধের মূল যে উৎস, সেখানের শক্তিও একটা প্রসেসের মাধ্যমে এরকম মহাশক্তিতে রূপান্তরিত হয়, যে ম্যাগনেটিক পাওয়ার কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। আমি ওই একটা মাঝখানে পোস্ট দিয়েছিলাম কয় মাস আগে, যে হোমিওপ্যাথির কাছে একসময় বিজ্ঞান ঋণী হবে, বিশেষ করে এই শক্তির ক্ষুদ্রতার থেকে, ক্ষুদ্রতার ব্যাপারে, যে এত ক্ষুদ্রতম কণা, এমন শক্তি এ বের করতে আরো কত শো বছর বা কত হাজার বছর লাগবে। এই হোমিওপ্যাথির শক্তি যা হ্যানিম্যান তৈরি করে গেছেন, সেই শক্তিকে ধরতে বা দেখতে, যন্ত্র তৈরি করতে আরো কয়েকশো কয়েক হাজার বছর লেগে যেতে পারে। এবং এক সময় এসে তারা হোমিওপ্যাথির কাছে ঋণী হবে যে না, এটা হ্যানিম্যান সে আবিষ্কার করে গেছেন এই ক্ষুদ্রতম কণা, যেটা ম্যাগনেটিক কণা।